নমস্কার, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত রোদের আলোয়। আর রোদের আলো মানেই কিন্তু নতুন একটা দিন, নতুন একটা সকাল। আর এই নতুন সকালে আমরা প্রতিদিনই আপনাদের মাঝে নিয়ে আসি নতুন নতুন শিল্পী বন্ধুদের। আজকেও তার অন্যথা হয়নি। আজকে অন্যান্য দিনের মতো আমি নিবেদিতা আপনাদের সঙ্গে আছি কথায়, কবিতায়, গল্পে এবং আড্ডায়। আজকে আমরা পেয়ে গেছি এমন একজন অতিথি শিল্পী বন্ধুকে, যিনি একাধারে অধ্যাপক এবং বাচিক শিল্পীও। আসুন তার সঙ্গে একটুখানি আলাপ করে নেই। আমাদের সঙ্গে আছেন সৌমিলি দেবনাথ। সৌমিলিদি, কোথা থেকে আসছেন? আমি হাবড়া থেকে এসেছি। আজকে ফ্রেন্ডস টিভির এই অনুষ্ঠানে থাকতে পেরে খুব ভালো লাগছে। আমাদেরও ভীষণ ভালো লাগছে, এমন একটি রোদের আলোয় আপনাকে আমরা পেয়ে গেছি। কি কবিতা শোনাবেন দিদি? আমি প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দিয়ে শুরু করব, কবিতা সোনার তরী। বেশ। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে। আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়েছিল ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। অপূর্ব, অপূর্ব বললেন দিদি। সোনার তরী কবিতার মধ্যে একটা আলাদাই অনুভূতি কাজ করে, এবং এই কবিতাটা আমরা যখন ছোটবেলায় পড়েছিলাম তখন হয়তো বুঝতে পারিনি। এখন একরকম ভাবে আমরা আবৃত্তি করার চেষ্টা করি, যারা আমরা আবৃত্তি কর্মী বলি নিজেদেরকে, শিল্পী বলবো না সেই অর্থে। তো আসলে আমার মনে হয় সোনার তরী কবিতাটা জীবনবোধের কবিতা। একেবারেই রবীন্দ্রনাথ সেই জীবনবোধ, আসলে সংসার আমাদের কাজকে গ্রহণ করে কিন্তু মৃত্যু আমাদের অনিবার্য, সেই জীবনবোধের কবিতায় সোনার তরী প্রাণোজ্জ্বল। ব্রাউনিং এর এমন একটি কবিতা, দ্য লাস্ট রাইড টুগেদার, এটা আমার ভীষণ মনে পড়ে যখন এই সোনার তরী কবিতাটি পড়ি বা শুনি। সেখানে ব্রাউনিং বলেছেন যে আমাদের মৃত্যু হয়, আমাদের শরীরের মৃত্যু হয়, আমরা জীবনে অনেক কর্ম করে যাই। কেউ স্থাপত্য শিল্পী, কেউ চিত্রশিল্পী, কেউ একজন সঙ্গীত শিল্পী, কেউ অভিনেতা। তো তারা যখন মারা যাচ্ছেন, ওই যে সমাধি, ওখানে ছোট্ট ছোট্ট ভাবে তাদের কিন্তু কিছু কিছু কাজের উল্লেখ থাকে। আলটিমেটলি মানুষ কর্ম মারা যাচ্ছে, তখন কিন্তু তার এই কর্মগুলো থেকে যায়। সংসারের নৌকায় এই কর্মের
থেকে যাওয়ার কথাই বোধহয় সোনার তরীর, সেই সোনার তরী যেখানে কর্মের ঠাঁই আছে, মানুষের ঠাঁই নেই। একেবারেই। এবার কি কবিতা শুনবো? এবার জয় গোস্বামীর একটি কবিতা, মেঘ বলতে আপত্তি কি। বেশ। মেঘ বলতে আপত্তি কি? বেশ বলতে পারি, ছাদের উপর মেঘ তাড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন, তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কাহা তো কার ক্যারাম খেলা যায়। সেই জন্যই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা, শক্ত ঘুটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের উপর লম্বা ফ্রকের ঝুল, ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘটির দিক ভুল। এইখানে না ওখানে, এইটা না ওইটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিত ঘটির বাক্সটা। ঘটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে, মেঘ যেমন যায়। কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হাপিত্যেশ কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জলতুপুরে খাক। খা খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরলো কেমন তোমায়? ধ্যাত, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই। সত্যি করে বলো এবার, সব জানতে চাই। 2-1 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েক বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি। ছাদের ঘরে মেঘ দেখতাম ফুল পিসিমার বাড়ি। এই কবিতাগুলো কখনো পুরনো হয় না। আজকে পড়লেও নতুন, 10 বছর পরে পড়লেও নতুন। কি ভীষণ সুন্দর কবিতা না? চমৎকার কবিতা, ভীষণ অনুভূতি প্রবণ। এই এখন যারা লিখছেন তারাও কিন্তু কবিতা লেখেন, ভীষণ ভালো কবিতা লিখছেন, কিন্তু এই যে রূপকথার মতো কবিতা, জয় গোস্বামীর এক একটা কবিতা যেন রূপকথার মতো, তাই না? আসলে প্রেম, অনুভূতি কখনো পূর্ণতা নিয়ে আসে, আবার কখনো অপূর্ণতার মধ্যেও বিরাজ করে। তাই পূর্ণ অপূর্ণতা, মিলন বিচ্ছেদ, সুখ দুঃখ, এসব নিয়েই তো আমাদের মানব জীবন। তাই তো আমার মনে হয় মেঘ বলতে আপত্তি কি এখানে একটা সেই অপূর্ণ প্রেম, সেই বোধটা কাজ করেছে কবির লেখায়। কিন্তু প্রেম তো থেকেই যায়, অবশ্যই। কখনো পরিপূর্ণভাবে থেকে যায়, কখনো অপূর্ণভাবেও থেকে যায়। নিশ্চয়ই। এবার কি শুনবো দিদি? এবার চলে যাব একটু ভিন্ন স্বাদে, মল্লিকা সেনগুপ্তের কবিতা কন্যা শ্লোক। অপূর্ব অপূর্ব কবিতা। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারী ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাঁ হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড়ে দিয়েছে, দুর্গা মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে, পণ্যায়নে, খণ্ড খণ্ড মানচিত্রে
বাংলা, বিহার, রাজস্থানে সাধারণীরা অবস্থতে, পণ্যব্রতে, পত্নীব্রতে, মোহমুদ্রা, ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে, গৃহকর্মে সাধারণীরা অবস্থতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্যা। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্যী। আমার দুর্গা বেধা পাটেকার, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যার আধেরা। আমার দুর্গা নগ্ন মিছিলে মণিপুর জুড়ে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে, উগ্রপন্থে, শিক্ষাব্রতে, কর্মযজ্ঞে, রান্নাঘরে, আঁতুর ঘরে, মা তুঝে সালাম। অগ্নিপথে, যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে, শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে, মা তুঝে সালাম। মা তুঝে সালাম। মা তুঝে সালাম। এই কবিতাগুলো শুনলে না একটা ভেতরকার যে নারী সত্তা সেটা কিন্তু চিৎকার করে ওঠে। কোথাও না এই যে কবিতাগুলো যখন আমরা শুনি, যেমন হয় না যে দেশাত্মবোধক যে গানগুলো আমরা যখন শুনি, তখন কিন্তু আমাদের মধ্যে যে একটা অন্য রকম একটা উন্মাদনা কাজ করে। তখন কিন্তু বুঝতে পারি আমরা দেশকে ভালোবাসি, আমরাও আমাদের দেশকে ভালোবাসি। সেই সমস্ত দেশপ্রেমিকদের কথাগুলো শুনলে আমাদের চোখে জল আসে। সেইভাবেও এই কবিতাটাও কিন্তু তার অন্যথা নয়। যখন এই কবিতার এই লাইনগুলো আমরা পড়ি, বুঝি, তখন কিন্তু একটা নারী সত্তা আমাদের মধ্যে জেগে উঠে বারবার। দিন শেষে আমরাও নারী, মধ্যেও অসাধারণ হয়ে ওঠার যে ক্ষমতা। তাই তো, কখনো সে আউশধারের মাঠে, কখনো আবার দুর্গা হয়ে সে জ্বলে উঠছে। পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। সাধারণ ঘরোয়া, কিন্তু সেই সাধারণের মধ্যে অসাধারণত্বের একটা ছায়াপাত, একটা প্রকাশ ভঙ্গি এই কবিতাটার মধ্যে কাজ করে ভীষণ ভাবে। এবার কি শুনবো দিদি? এবারে চলে যাব অন্য একটি কবিতায়, পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা। বেশ। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগৎকম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওর ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। অপূর্ব অপূর্ব। এটা শুধু প্রকৃতির কথা নয়, আমাদের জীবনের কথা। আর এই প্রকৃতির সঙ্গে জীবনের কি অপূর্ব মিল, তাই না? মেলবন্ধন, কি ভীষণ অদ্ভুত একটা মেলবন্ধন। এবার কি শুনবো? এবারে একটা কবিতা শোনাই, সেটা শঙ্খ ঘোষের যমুনাবতী। কবি খুব ব্যথিত হৃদয়ে কবিতাটি লিখেছিলেন। এক কিশোরী খাদ্য আন্দোলনে সামিল হতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারায়। সেখান থেকেই কবির এই কবিতার
ভাবনার জাগরণ। বেশ, আমরা শুনবো তাহলে। One more unfortunate, weary of breath, rashly importunate, gone to her death. নিভন্ত এই চুল্লিতে মা, একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হায় তোকে ভাত দি, কি করেছে ভাত দি, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়েছে ভাত দেব, হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। দুপারে দুই রুই কাতলার মারণি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। বর্কি নাম টর্কি নাম জমকেকে সামলায়, ধার চকচকে ধাবা দেখছো না হামলায়, যাসনেও হামলায় যাসনে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রণে চলল, বাজে না ডম্বরু, অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ তা। চলল মেয়ে রণে চলল, পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে। চলল মেয়ে রণে চলল, নেকড়ে ওজোর মৃত্যু এলো, মৃত্যুরই গান গা। মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা, দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মনে ঘি। যমুনাবতী সরস্বতী, কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে, 12 দুবুকে দিয়ে বিশ্বের টোপরে নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে, নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে। অসাধারণ। এই কবিতাটি আমার ভীষণ পছন্দের একটি কবিতা, আমারও খুব পছন্দ। আর ভীষণ ভালো বললেন আপনি। আর কি শুনবো? এবারে একটি অন্য ধরনের কবিতা শুনে, যদিও এই কবিতাটির মধ্যেও আগুন রয়েছে, ব্রত চক্রবর্তীর কবিতা আগুনের মাঝখানে। আগুনের একেবারে মাঝখানে এসে দাঁড়ালে আর আগুন লাগে না। আগে পাশে পাশে থাকতুম, হাত পুড়ে যাবে, মুখ পুড়ে যাবে, বুক পুড়ে যাবে, সর্বদা ভয় ছিল। এখন এসে দাঁড়িয়েছি আগুনের একেবারে মাঝখানে, হাত পুড়ে যাচ্ছে, মুখ পুড়ে যাচ্ছে, বুক পুড়ে যাচ্ছে। এখন আর ভয় নেই, এখন ডানায় প্রত্যেক পালকে আগুন। কিন্তু দারুণ অবাক হয়ে দেখছি, আমাকে পোড়াতে গিয়ে এই প্রথম আগুন নিজেও পুড়ছে। তাই আগুন নিজেও বলছে, আগুন নিজেও পড়ে তো শুধু একটা পোড়ায় খুব না। চিরন্তন কথা, খুব সুন্দর একটা গান আছে, ধূপ চিরদিন গন্ধ বিলায় কিন্তু সে নিজেই জ্বলে মরে। একদম সত্যি এগুলো না ভীষণ রকম ভাবে চিরন্তন কথা, জীবনের কথা, জীবনের কথা, ঠিক আত্ম উপলব্ধি, আত্ম অনুসন্ধানও বলা যেতে পারে। একেবারে আসলে আমরা অনেক সময় আত্মবিশ্লেষণ করতে ভুলে যাই। তাই তো সেই আত্মবিশ্লেষণ, এটা ভীষণ দরকার। আত্ম অনুসন্ধান, এটা আত্ম অনুসন্ধান, আত্মবিশ্লেষণ ভীষণ ভাবে দরকার, ভীষণ ভাবে। এটা আমাদের বাঁচিয়ে রাখে, যেমন এটা আমাদের এই যে আমরা জীবনটা শুধু কাটাচ্ছি না, আমরা কিভাবে যাপন করছি সেটা আমাদের ভীষণ ভাবে উপলব্ধি করায়। আর কি শুনবো? সামনেই পুজো, একেবারেই আমাদের দোরগোড়ায় একেবারেই পুজো। হ্যাঁ, তো তরুণকান্তি বারিকের পুজো এলো। পুজো এলো, হ্যাঁ, ভীষণ মজার কবিতা, ভীষণ মজার কবিতা এবং ছন্দের কবিতা, ছন্দের কবিতা। ছোটদেরও ভালো লাগবে। আসলে শুধু ছোটদের নয়, আমার মনে হয় এই কবিতাটা আবাল বৃদ্ধ বনিতা, একেবারেই একেবারেই সকলেরই সব সময়। আসলে পুজো তো আমাদের সবার, পুজো আমাদের সবার পুজো। সেই সামনে শারদিয়া,
সেই কবিতা, শারদীয়ার জাতি কবিতা। ধর্ম বর্ণ নির্বিশেষে মা আমাদের সকলের মা আমাদের সকলের। এবং উৎসব আমাদের সবার। একদম। নীল রঙা আকাশের গায়ে তুলো যেন মেঘ ভেসে যায়, ছুটি নিয়ে কালো মেঘ পাড়ি দিল কই, ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। সবুজ আঙিনা ভরে কাশফুল থরে থরে শিউলিরা পড়ে থাকে মাঠ ভরে, ওই ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। বাতাস আগমনী সুরে বয়ে যায় দূর থেকে দূরে, ঢাকিদের ঢাকে বুঝি কাঠি পড়ে, ওই ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। জামা চাই জুতো চাই আর ছুটি চাই শুধু বেড়াবার, হকারের হাতে ঘরে শারদিয়া বই, ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। প্যান্ডেলে ব্যানারে মাইকে আলোতে ভুলে ভেদাভেদ মন্দ ভালোতে, প্যান্ডেলে রাত ভোর হবে কত হইচই, ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। তাই তো মা আসছেন এবং শরৎ তো এসেই গেছে, শরতের গন্ধে একেবারে আমরাও মম করছি। তাই তো? চারিদিকে কাশফুল, চারিদিকে কাশফুল, এবং এই পুজোর সময় এলে না একটা অন্যরকম গন্ধ পাই আমরা, হ্যাঁ অন্যরকম গন্ধ, ভীষণ পুজোর গন্ধ। পুজোর গন্ধ, ভীষণ ভালো লাগার গন্ধ, ওই যে একে অপরের সঙ্গে মিলিত হওয়ার একটা গন্ধ, মেলবন্ধনের একটা মেলবন্ধনের গল্প, জায়গা। মেলবন্ধনের গন্ধ। ভীষণ ভালো লাগলো দিদি, মন তো করছে আরো অনেক কিছু আপনার থেকে শুনি, ভীষণ ভালো কতগুলো কবিতা আমরা শুনলাম, ভীষণ ভালো লাগলো আমাদের। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী এপিসোডে। আপনারা দেখতে থাকুন ফ্রেন্ডস টিভিতে রোদের আলোয়। ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।